এখ- এখন আসলে আমরা পড়াশোনাটা করব মডেল কোয়েশ্চেন গুলিকে ধরে। যেমন মাইকটা মিউট করে দিও। এতদিন মনে করো সাপোজ পড়াশোনা করছো আর্টিকেল, তারপরে প্রিপোজিশন, তারপরে স্পেশাল ফ্রেজ, ঠিক আছে, তারপরে এই যে ক্লজ, ঠিক আছে, তারপরে রাইট ফর্মস অফ ভার্ব, ন্যারেশন, এই বিষয়গুলো বেসিক্যালি আমরা ভাষা ভাষা ভাবে আলোচনা করছি। কিন্তু পরীক্ষায় আসলে কিভাবে প্রশ্নটা তোমরা ভালো মতন করবা সেই রিলেটেড আসলে বিগত 1 মাসে আমাদের কোনো আলোচনা হয়নি, তাই না? তো আমরা চেষ্টা করব আজকের ক্লাস থেকে তোমাদেরকে এই মানে মডেল কোশ্চেন ধরে ধরে আগামী 5টা ক্লাস লিস্ট আমাদের 5টা মডেল কোশ্চেন যেন সলভ হয়। এতে করে যেটা হবে, তোমার পরীক্ষার প্রশ্নপত্রের উপরে তোমার একটা কমান্ড আসবে যে পরীক্ষায় আসলে কি কি প্রশ্ন আসে এবং তুমি কোন কোন প্রশ্নগুলি আসলে মানে পরীক্ষায় ভালো করতে পারো, এই ধরনের একটা তোমার আইডিয়া তোমার ডেভেলপ। ওই ধারা থেকেই আমরা আসলে লেকচার সিরিজের মডেল কোশ্চেন 1 থেকে শুরু করব এবং গ্রামাটিক্যাল আইটেমের প্রত্যেকটা জিনিসকে সলভ করার ট্রাই করব। প্রথমে আমরা এরকম রেকর্ডিং ক্লাসে সলভ করব, তারপরে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দিব, যে বাড়ির কাজে তোমরা এই সলভিং কোয়েশ্চেনটাকে তো সলভ করবাই, এট দ্য সেম টাইম আরেকটা কোয়েশ্চেন দিব, সেটা তোমরা নিজেরা সলভ করবা। ধরো এখানে আমি আজকে মডেল কোয়েশ্চেন 1টাকে সলভ করব, তোমরা বাসায় মডেল কোয়েশ্চেন 2টাকে সলভ করবা অ্যাসাইনমেন্ট হিসেবে। তারপরে নেক্সট দিন আমরা মডেল কোয়েশ্চেন 2 এর আলোচনা করব, আর সাথে তোমাদের রিভিউটা দিব। তো এইভাবে আমাদের মোটামুটি আগামী 5টা ক্লাস যাবে। তো 5টা ক্লাস যাওয়ার পরে আমরা একটা পরীক্ষা নিব যে তোমাদের আসলে কোয়েশ্চেনটা কি অবস্থা সেটা বোঝার জন্য। তো আশা করি বুঝতে পারছো। তো এখন ক্লাসটা শুরু করি। প্রথম দিকে যেটা হচ্ছে যে তোমরা এই এই কোশ্চেনটা পাবা সেকেন্ড পেপারের ফার্স্টই দেখবা যে তোমাদের প্রথমেই আসবে আর্টিকেল। বুঝতে পারছো? আর্টিকেলের ব্যবহার আমরা সবাই জানি যে এ এন ডি এই তিনটাকেই আর্টিকেল বলে, কিন্তু এত সহজ আসলে বিষয়টা না। বিষয়টার জন্য তোমাকে আরেকটু পরিশ্রম করতে হয়। তো চলো এই জিনিসটা সলভ করি। ডিসিপ্লিন স্যার ইজ, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার আর্টিকেল কি স্যার ওই যে এইচএসসি সিলেবাস গ্রামার হিসেবে থাকবে স্যার? হ্যাঁ, এইচএসসি সিলেবাসের গ্রামারের ফার্স্টেই থাকবে আর্টিকেল, স্যার তারপরে থাকবে প্রিপোজিশন। শুনতে পাচ্ছি তোমার কথা। প্রথমেই থাকবে আর্টিকেল, তারপরে থাকবে ওই যে স্যার প্রিপোজিশন। প্রিপোজিশন তো স্যার মোটামুটি পড়ছি স্যার। হ্যাঁ, আর্টিকেল পড়ো নাই, কিন্তু স্যার আর্টিকেলে ওই যে স্যার আর্টিকেল তো স্যার মানে প্রিপোজিশন পড়ছি স্যার মোটামুটি। আর্টিকেল ওই যে আর রাইট ফ্রম বার্বসটা স্যার এই দিকটা সমস্যা স্যার, মানে প্রিপোজিশন একটু মোটামুটি বোঝা আছে স্যার এখন। এগুলি আমরা মডেল কোশ্চেনের সাথে সাথে যে সমস্ত রুলস গুলি আসবে এই রুলস গুলি আমরা সাথে সাথেই শিখে ফেলবো, বুঝছো? এখানে আমরা 5টা মডেল কোশ্চেন নিছি। ওকে এই 5টা মডেল কোশ্চেনের সাথে সাথে যে স্যার। সমস্ত রুলস গুলি আসবে এগুলি আমরা সাথে সাথে শিখে ফেলবো, সাথে সাথে নোট করে ফেলবো। তাহলে যেটা হবে যে পরীক্ষার প্রশ্নে যে ধরনের তোমার রুলস প্রয়োজন হয়, তুমি এক্স্যাক্টলি সেই রুলসটাতেই তুমি ইয়ে করতে পারবা, তোমার জন্য প্রয়োজন হবে। এখন সাপোজ মনে করো আমি তোমাকে প্রচুর ইয়ে পড়াইলাম, মনে করো রাইট ফর্মস অফ ভার্বস এর থিওরি পড়াইলাম, সংজ্ঞা পড়াইলাম, কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু এগুলি আসবে না, কোনো সংজ্ঞাও আসবে না। পরীক্ষার প্রশ্নে সাধারণত যেটা হয় যে ওই 35% ছাড়া বাকি 65% কমন থাকে। অর্থাৎ আগের বছরের বোর্ড কোয়েশ্চেন অথবা আগের বছরের প্রশ্নের সাথে মিলকরণ অথবা মডেল কোয়েশ্চেন, এগুলি যদি তুমি নিয়মিত সলভ করো তাহলে তোমার মধ্যে কোয়েশ্চেনের সাথে যে রুলস গুলি বেশি কমন, সেই রুলস গুলির উপরে তোমার বেশি মাস্টারি আসবে। বুঝতে পারছো? তোমার অত বিস্তর পড়াশোনা করার দরকার পড়ে না, তখন তুমি একটু স্মার্ট ওয়েতে নিজেকে একটু ভলিউমটা কমাইতে পারবা। এর জন্য আমরা যেটা করি, আমরা সাজেস্ট করি যে এই একটু ইয়ে করা, এই মানে মডেল কোয়েশ্চেনটা সলভ করা। তো ওই সময়টা তোমাদের এতদিন ছিল না, এখন তোমাদের এই সময়টা হয়েছে, কারণ যেহেতু সামনে তোমরা ইয়ার ফাইনাল দিবা। ঠিক আছে? তো সেকেন্ড পেপারটা দিয়ে আমরা শুরু করতেছি। ফার্স্ট পেপারটা আমরা ধীরে ধীরে শুরু করবো, ঠিক আছে? ফার্স্ট পেপারটা আমরা আস্তে আস্তে করি। তো আজকে আমরা প্রথমে দেখো একটা কোয়েশ্চেন প্যাটার্ন কি হয়। হ্যাঁ, এখানে 60 মার্কসের যে গ্রামাটিক্যাল আইটেম থাকে এটা আমি আগেও দেখাইছি। এই 60 মার্কসের গ্রামাটিক্যাল আইটেম গুলির মধ্যে প্রথমেই থাকবে তোমার আর্টিকেল,
আর্টিকেল থাকবে 10টা, তারপরে থাকবে প্রিপোজিশন, এবং তারপরে থাকবে স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজেস। তোমরা স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজেস মোটামুটি পারছো। তারপরে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার রাইট ফর্মস অফ ভার্ব। তারপর আছে ন্যারেশন 6 নম্বরে, 6 নম্বরে ন্যারেশনের পরে 7 নাম্বার হচ্ছে, সরি 7 নাম্বার হচ্ছে ন্যারেশন ইউজিং ডিরেক্ট স্পিচ। আর 6 নাম্বার হচ্ছে তোমার ওই যে যেইভাবে তোমাকে এটা চেঞ্জ করতে বলছে সেরকম করা, যেমন এখানে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে বলছে, কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট, এটা চেঞ্জিং সেন্টেন্স। 6 নাম্বার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। 8 নাম্বার হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। এটা এইবার আসে নাই, তো তোমাদের সময় এটা নাও থাকতে পারে, তো এটা আমরা পরে প্র্যাকটিস করব। রিড দ্য ফলোইং টেক্সট, তারপরে 9 নাম্বার হচ্ছে মডিফায়ার, 10 নাম্বার হচ্ছে কানেক্টার্স, 11 নাম্বার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, 12 নাম্বার হচ্ছে পাঞ্চুয়েশন। এই 12 মার্ক, এই 12টা কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। তো আজকে আমি মডেল কোশ্চেন একটা সলভ করে দেখাই দিচ্ছি, এবং এটা তোমার বাড়ির কাজ থাকবে। তো চলো শুরু করি, ক্লাসে খুব বেশি একটা মানে রিপিট করে লাভ নাই। আহ, তো এখন প্রথমে দেখো, আর্টিকেল দিয়ে শুরু করি। 1 নাম্বারটা প্রথমে বলছে, ডিসিপ্লিন ইজ সিন ড্যাশ ইন এভরিডে এভরি ফিল্ড অফ নেচার। ঠিক আছে, এইখানে তোমার দেখে মনে হইতে পারে যে আর্টিকেল দেওয়া আছে, এখানে মনে হবে ডিসিপ্লিন ইজ সিন ইন এভরি ফিল্ড অফ দি নেচার। ঠিক আছে, তো এখানে মনে হইতে পারে যে এখানে হয়তো এ হবে, আর এখানে হয়তো ডি হবে। কিন্তু একটা মজার বিষয় দেখো, এইখানে দেখো ডিসিপ্লিন ইজ সিন, সিনের পরে একটা ইন দেওয়া আছে, প্রিপোজিশন। সবসময় মনে রাখবা যে এই ইনের আগে কখনো তোমার আর্টিকেল বসবে না, অর্থাৎ একটা প্রিপোজিশন বসছে, তার আগে তুমি কখনো একটা আর্টিকেল বসাতে পারবা না। কিন্তু পরেরটায় দেখো, যেমন মনে করো বি 1 নাম্বার সেকশনে দেখো বলছো ফিল্ড অফ দি নেচার হইতে পারে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে ফিল্ড অফ দি নেচার এটাও এখানে হবে না, অর্থাৎ প্রথম দুইটাতে তোমার কোনো আর্টিকেলই বসবে না। প্রশ্নটা ভালো মতো আগে পড়ে নাও, বলছে যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস টেক্সট উইথ আর্টিকেলস এ এন্ড ডি অ্যাজ নেসেসারি, অর্থাৎ যেখানে প্রয়োজন, যেখানে তোমার আর্টিকেল প্রয়োজন নাই, তুমি সেখানে আর্টিকেল বসাইতে পারবা না। সাম অফ দা ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল, অর্থাৎ কিছু কিছু ব্ল্যাঙ্কস আছে যে ব্ল্যাঙ্কস গুলিতে তোমার আর্টিকেলের প্রয়োজন নাই, সেখানে তুমি আর্টিকেল বসাবো না। এই যে প্রয়োজন নাই তুমি কিভাবে বুঝবা, একটা টিপস দিয়ে দিলাম, যে প্রিপোজিশন যদি পরে থাকে তার সামনে সাধারণত আর্টিকেল বসে না, এবং কোনো বিষয় যদি নির্দিষ্টভাবে না বলে তখনও তুমি আর্টিকেল শুধু শুধু এ এন বি বসাইতে পারবে না। তাহলে পরের সেন্টেন্সটা দেখি স্যার তাহলে। প্রথমটা বুঝছি স্যার, জি। হুম, স্যার, বলো। স্যার প্রথমটা বুঝছি যে স্যার যে প্রিপোজিশন হওয়ার কারণে এখানে বলছেন, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যে স্যার মানে নেচারের আগে যে স্যার দা বসে না, এটার কারণটা কি স্যার? মানে অফের পরে দা বসে না, এটার কারণটা কি স্যার? এইটার কারণটা হচ্ছে যে এখানে ইন এভরি ফিল্ড অফ নেচার, এখানে নির্দিষ্ট করে বলা হয় না, ঠিক আছে। এর জন্য তোমার এটাকে দা বসায় না, কিন্তু তুমি যদি এটা নির্দিষ্ট করে বুঝাইতা যে এটা কোনো একটা প্রপার নাউনের আগে হইতো, তখন এখানে দি বসাইতা, কারণ শুধু শুধু দি বসবে না যদি কোনো নির্দিষ্ট ভাবে না হয় অথবা প্রপার নাউনের না হয়। যেমন দেখো দা সান, এখানে দিটা সানটাকে নির্দিষ্ট করে বুঝাইছে, সেই জন্য তোমার এটা দি বসছে, ঠিক আছে। তো নেচারটাকে আমরা নির্দিষ্ট করে বুঝাই নাই, এর জন্য এখানে আমরা মানে এ এন ডি কোনো আর্টিকেলে ব্যবহার করি। ক্লিয়ার? দ্য সান ওকে স্যার। রাইজেস, আচ্ছা সান রাইজেস ডি নাম্বারে। ইন দা উম, উম, এটা এইটা খুবই সহজ। এখানে দেখো ইস দা দেওয়া আছে, ইস দেওয়া আছে, ঠিক আছে, এটা নির্দিষ্ট করে দেওয়া, তুমি মানে সহজে বুঝছো। নির্দিষ্ট ইন দি ইস, এখানে ইন এ ও হবে না, ইনও হবে না। অ্যান্ড সেটস ইন দি ওয়েস্ট, দা ইন দা ওয়েস্ট। তারপরে নাম্বারটা কি বলছে, নাম্বারটা বলছে ড্যাশ নাইট কামস আফটার ড্যাশ ডে, এ নাইট আওয়ার স্যার। এ নাইট আফটার কামস, এ নাইট কামস আফটার আ ডে, ঠিক আছে। কিন্তু জি এইখানেও স্যার। কোনো আর্টিকেল হবে না, ঠিক আছে, হ্যাঁ। এখানেও তোমার কোনো আর্টিকেল হবে না, কারণ রাতের পর দিন আসে এখানে, একটা রাতের পর একটা দিন আসে এরকম কোনো কিছু বলা নাই, তাহলে এটা হবে নাইট কামস আফটার ডে, ঠিক আছে। জি। দ্য বার্ড সিংস, কি নাম্বার হচ্ছে দ্য বার্ড সিংস, ঠিক আছে।
এখানে বার্ডস গুলিকে তুমি নির্দিষ্ট করে বলার কারণে এখানে হবে দ্য বার্ড সিং অ্যান্ড বি। দ্য ফ্লাওয়ার ব্লুম। ঠিক আছে, মানে পাখিরা গান গায় আর ফ্লাওয়ার্সরা ফুল ফুটে, নির্দিষ্ট করে মানে বুঝাইছে, এর জন্য তুমি ফুল এখানে দি ফুটিয়ে ওঠে। বসাইছো। হ্যাঁ, তারপরে হচ্ছে দেয়ার ইজ এ জি গুড স্যার। হারমোনি ইন নেচার। দেয়ার ইজ এ গুড হারমোনি ইন নেচার। এ chaos is found নেচার। where there is, এখানে দেখো নো আছে। এখানে এ নো কখনো হয় না, বি নো কখনো হয় না, এন নো কোনো হওয়ার সুযোগ নেই। জি স্যার, মানে মানে দেয়ার এখানে ইজ, ক্রস বসবে। হ্যাঁ এখানে তোমার ক্রস, তাহলে ন- কতগুলি, এখানে প্রায় অনেকগুলি কিন্তু আমাদের ক্রস হয়ে গেছে, তাই না? ওকে, বুঝতে জি পারছি স্যার, আই অ্যান্সারটা। নাম্বারটা স্যার আরেকবার রিপিট করেন স্যার, এটার মানে আই নাম্বারটা হচ্ছে কারণটা এ। এ এ chaos বুঝি is found where there is no discipline। বুঝছো? এ হয়েছে স্যার। A chaos is found where there is no discipline। ঠিক আছে। ডিসপ্লে। হুম, সামনে ওকে স্যার, আগাই, ঠিক আছে। সামনে আগাই। জি স্যার। এবার জি প্রিপোজিশনে স্যার। আসি। ঠিক আছে, প্রিপোজিশনের ফার্স্টে আছে ওয়ান্স ড্যাশ আ টাইম দেয়ার লিভড এ কিং হু ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফরচুন। ওয়ান্স ওয়ান্স আপ আপন এ টাইম, হুম, আপন। দেয়ার লিভড এ কিং হু ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফরচুন, ড্যাশ দ্য অ্যাস্ট্রোলজার ফ্রম দি অস্ট্রোলজার। ঠিক আছে, a famous astrologer happened to stop at his capital। যেহেতু এখানে কি দিছে, at his capital দিছে, তাই না? তাহলে on his way, জি স্যার। on his way তুমি বলতে পারো যে স্যার on his way কেন, in his way হলো না কেন? ওই যে বললাম appropriate preposition, on his way। The king called, মানে স্যার ক্যাপিটাল অনেকটাই প্রিপেয়ার পজিশন। the king called on him। called on মানে ডাকা, ঠিক আছে, পড়াইছিলাম না আমরা called on, called on মানে ডাকা, called on him know to know his future, and the astrologer told him something unpleasant। ঠিক আছে, dash this জি স্যার। time king got furious and condemned him to death। এখানে কি হবে বলতো, ইন দিস টাইম হবে নাকি অ্যাট দিস টাইম হবে বলতো? স্যার এর দিস টাইম হবে স্যার, কারণ স্যার নির্দিষ্ট করে স্যার একটা টাইম বলা দেওয়া। ভেরি গুড, নির্দিষ্ট করে না, এটা ইন দিস টাইমটা হয় না, টাইমের মধ্যে হয় না, অ্যাট দিস টাইম মানে এখান থেকে শুরু হচ্ছে, একটা বিষয় বোঝায়। At this time, the king got জি furious স্যার, জি স্যার, এটা and স্যার। condemned him to death. But another thought had crossed, এটা কি হবে বলো? Crossed dash his ইন mind ইন স্যার। before the, ইন before স্যার। before the astrologer was removed। In his mind, কারণ মাইন্ডের ইন ভিতরে, হবে। হ্যাঁ এখানে হবে in his mind before the astrologer মধ্যে was, মধ্যে। before the astrologer was removed for execution। এক্সিকিউশনের জন্য যখন তাকে বলা এ- হয়েছিল। এটা বুঝি নাই স্যার, এটা মানে এটা কেন হলো স্যার মানে। এখানে বলছে সহজ তো, দেখো বলছে যে বাট অ্যানাদার থট হ্যাড ক্রসড ইন হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড ফর এক্সিকিউশন, এক্সিকিউশন করার জন্য। এখানে একটা ও রিজন আচ্ছা আচ্ছা, বুঝাইছে, জি স্যার, বুঝছি স্যার। বুঝছি রিজন স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। এক্সিকিউশন ফরটা আসছে। হাউ লং উইল ইউ ওকে লিভ স্যার। আস্ক দ্য কিং। এটা খুব কমন একটা ইয়ে দিছে, প্যাসেজ দিছে, এই প্যাসেজটা মনে রাখো, এটা পরীক্ষায় আসে। হাউ লং উইল ইউ লিভ আস্ক দ্য কিং, dash ready with the astrologer said। dash ready with the astrologer said। এইচ নাম্বার কি হবে বলতো? উইথ রেডি, উইট মানে হচ্ছে ডাব্লিউ আই টি, ডাব্লিউ আই টি মানে হচ্ছে জোক টাইপের কিছু একটা, হাস্যরস কথাবার্তা। ঠিক আছে, উইথ রেডি উইট দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্য স্টার ডিক্লার্স দ্যাট আই উইল ডাই জাস্ট 1 week আফটার ইউর ম্যাজেস্টি। ঠিক আছে, অথবা সরি, বিফোর ইউর ম্যাজেস্টি। ঠিক আছে, মানে তোমার ম্যাজেস্টির শেষ হওয়ার 1 সপ্তাহ আগে আমি মারা যাব। হিয়ারিং দিস দ্য কিং স্যার বিকেম, ম্যাজিস্ট্রি বলতে কি স্যার এখানে কি? ম্যাজিস্ট্রি বলতে স্যার অর্থটা স্যার যদি বলতেন স্যার। রাজত্ব 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 রাজত্ব, ও আচ্ছা তোমার আচ্ছা। তোমার রাজত্ব শেষ হওয়ার ঠিক স্যার। আগে আমি মারা যাব। হিয়ারিং দিস দ্য কিং বিকেম পেল অ্যান্ড শাউটেড ড্রাইভ দিস রেচড ম্যান অ্যাওয়ে অ্যাট ওয়ান্স। এই মুহূর্তে রেচড ম্যান স্যার মানে হচ্ছে, এইট নাম্বারটা স্যার, এইট নাম্বারটা স্যার আরেকবার বলেন স্যার। এইচ কোথায়?
জি স্যার, এইচ নাম্বার স্যার, এইচ। with ready ড্রেস রেডি with উইথ। W8 with ready বুঝছি with স্যার, উইথ রেড। ready with মানে স্যার হাস্যরসের সঙ্গে বললো এরকম কিছু। হাস্যরসের সাথে জিনিসটা করছে তখন, and finally drive 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 this rich man away at once। ঠিক আছে, তাকে এই মুহূর্তে ওকে স্যার। রেস্ট মানে এই মুহূর্তে তাকে এখান থেকে নিয়ে যাও। ঠিক আছে, এই হচ্ছে তোমার পজিশন। জি স্যার। ঠিক আছে, ওকে, জি এই স্যার, গল্পটা খুব বুঝছি স্যার এটা কমন। স্যার। ঠিক আছে, এটা অনেক সময় পাঞ্চুয়েশনও আসে, তোমার পাঞ্চুয়েশনও এই জিনিসটা আসে। নাম্বার থ্রি, জি স্যার। নাম্বার থ্রিতে আমরা চলে আসি, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ or words given in the box, right? ওকে, তো এখানে কি কি আছে? তামিম সাহেব একটু পড়ো দেখি, তুমি তো এটা পারো। দেয়ার, লেট অ্যালং, ইট, অ্যাজ ইফ, হোয়াট লুকস, হ্যাভ টু, অ্যাজ সুন ওয়াচ। অ্যাজ। হ্যাঁ, আর কি আছে? হেড বেটার, উড রেদার, হ্যাড বেটার, উড রেদার, পাসওয়ার্ড। উড রেদার। তাহলে এক নাম্বারটা কি হবে? উই ড্যাশ নট গো একটু স্যার আউট ভাবি স্যার, তারপরে উই। উই ড্যাশ নট গো আউট টুডে, এ রায়ট হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার হেড লোকালিটি। হেড স্যার, হেড বেটার We had better not go out today. A গো riot আউট has টু। broken out in our locality. ঠিক আছে, জি স্যার। জি স্যার। তারপরে নাম্বার বি, ইট ইজ ড্যাশ। ইট ইজ এ গুড আইডিয়া। এটা করাইছিলাম মনে হয় আগে, না? ইট ইজ এ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং। বেশ, তুমি পারতেছো, ভেরি গুড। নাম্বার সি, নাম্বার সি বলছে কি? ডু ইউ অফেন ডু ইউ অফে ড্যাশ ট্রাভেল অন বিজনেস? স্যার, ইউ, ওই স্যার একটু ভাবি স্যার। আচ্ছা, এটা রাখো, পরেরটা যাও। লং এগো ড্যাশ জি স্যার। লিভড এ জি স্যার। পায়াস। এখানে হবে লং এগো দেয়ার লিভড এ, দেয়ার 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 লিভড এ পায়াস। এটা তো সহজ আছে, দুইটা দুইটা ড্যাশ আছে, So এটা বলো what তো। does a হোয়াট clown ডাজ, look like? ইয়েস, ভেরি নাইস। A clown look like? হুম, তারপরে নাম্বার এফ কি হবে? Sir, well, sir, just I see my father going, my heart feels up to dear. Is ওই স্যার একটু ভাবি স্যার, তারপরে বলতেছি স্যার, এক মিনিট স্যার। এসোনেস, এসোনেস। সুরেশ, ভেরি গুড। তারপরে দেখি নাম্বার জি। নাম্বার জি হচ্ছে, আই গট এ জব এট এ বার, বাট আই হেট ওয়ার্কিং এট এ বার। আই ড্যাশ বি এ ওয়েটার। আই উড রেদার বি এ ওয়েটার জি স্যার, আই দেন উড রেদার, বারম্যান। জি স্যার। কারণ একটা জায়গায় তুমি অলরেডি হেড ব্যাটার বসাইছো, তাই না? জি স্যার, ও জি স্যার। তার দিয়ে ওয়েটার। কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন অ্যান ওয়াজ বর্ন। impover was born in an impoverished family. Very good. The economical condition of Raja is very poor. He cannot afford 1 meal per day. Dash square meals. Let alone more. এটা কি হবে? কয় নাম্বার? নাম্বার আই, লেট স্যার অ্যালোন। লেট হলে হবে স্যার, কারণ স্যার এখানে স্যার যেহেতু মানে একদিনের কথা চিন্তা করতে পারে না, সে আবার পুরো মানে সব মানে খুচুর মিল বুঝাতে চাইছে এরকম কিছু স্যার, লেট হলে হবে স্যার। লেট অ্যালোন। তারপরে নাম্বার জে, after the final match of the FIFA World Cup 2014, Messi looked as he এস were ইফ। complete as if he were completely wrong। স্যার তাহলে এজিপ্টের ব্যবহারটা স্যার একটু বলেন স্যার, এজিপ্টের স্যার নতুন ওয়ার্ড স্যার, এটার ব্যবহারটা পড়ে গেছে। looked as if he were completely routed, মানে মানে অনেক সময় হয় না যে একটা লোক প্রেসিডেন্ট না, কিন্তু ভাবসাব খুব প্রেসিডেন্টের মতো। এই যে তোমরা বাংলা ভাষায় একটা কথা বলো না, যে আমার, সে খুব ভাব মারতেছে, সে A+ পাইছে কিন্তু ভাব জি স্যার। মারতেছে একটা প্রেসিডেন্টের মতো। এরকম একটা কথা তোমরা বাংলায় বলো না? মানে স্যার এইটাই, বুঝেছি স্যার, মানে সে এমন লাগতেছে যে সে খুব বেশি ফাটতেছে বা ভাব লাগতেছে এরকম কিছু স্যার, মানে হ্যাঁ, কিছু একটা লাগতেছে যে খুব বেশি করতেছে এরকম। বুঝতেছে যে সে একটা প্রেসিডেন্ট হয়ে গেছে আর কি। যেমন মনে করো, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ জিতার পরে তখন আমাদের দেশে মনে করে না যে সব সব টাকা পয়সা ওদের দিয়ে দেয় তারপরের এজ দিন ইফ ম্যাচ ও হার। ও- মানে As এজ ইফ if, ওন দা ফুল, মানে ফুল ওয়ার্ল্ড কাপ জিতেছে এরকম কিছু স্যার। হ্যাঁ, এই যে এই ধরনের একটা যখন সিচুয়েশন আসে তখন অ্যাজ ইফ কে ব্যবহার করা হয়।
বুঝতে পারছো? যেমন মনে করো ঠিক যে আছে, বুঝছি। বললা যে বাংলাদেশ ক্রিকেট টিম ওন দি ফার্স্ট ম্যাচ অ্যাজ ইফ দে ওন দি ওয়ার্ল্ড কাপ, না? ওয়ার্ল্ড কাপ। জি স্যার। এরকম একটা ভাব সিচুয়েশনের ক্ষেত্রে অ্যাজ ইফ চলে আসে। ওকে, কমপ্লিট। জি স্যার, পাবো ওকে, স্যার এটা ভেরি স্যার। গুড। আমাদের তিনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুরু করবো। এখন আমরা 4 নাম্বারটা কমপ্লিট করার চেষ্টা করব। আহ ওকে, 4 নাম্বারটা আমরা শুরু করি। ওকে, ফার্মার্স কুড নট স দ্য সিডস ফর দ্য স্কারসিটি অফ ওয়াটার। এটা তোমাদের আমি পড়াই নাই, তো আমি যেভাবে যেভাবে বলি সেভাবে সেভাবে এই জিনিসগুলিকে তোমরা সুযোগ থাকলে খাতায় লিখে ফেলাও, আর যদি খাতায় সুযোগ না থাকে নো প্রবলেম, আমি এটার অ্যান্সার শিটটা পাঠিয়ে দিব, তখন তুমি অ্যান্সারটা দেখে নিতে পারবা। ঠিক আছে? তো এইখানে দ্য ফার্মার্স কুড নট স দ্য সিডস ফর দ্য স্কারসিটি অফ ওয়াটার, দে কুড হ্যাভ সন সিডস ইফ দ্য রেইন হ্যাড কাম ইন টাইম অথবা অন টাইম। 2 নাম্বার হবে ইফ ইউ হ্যাভ ফিনিশড অলরেডি উই উইল, ওকে, 2 নাম্বার দেখতে পাচ্ছি ইফ ইউ হ্যাভ ফিনিশড অলরেডি উই উইল স্যার গিভ ইউ হ্যাভ দ্য ইউ। ওয়েজ। উই উইল গিভ ইউ দ্য, ইফ ইউ হ্যাভ ফিনিশড অলরেডি আছে, উই উইল গিভ ইউ দ্য ওয়েজ অথবা স্যালারি। ঠিক আছে? স্যার এটার কি কোনো রুলস আছে স্যার? মানে স্যার শুধু তো বোঝা যায় না স্যার, মানে কোনো রুলস টুলস থাকছে স্যার? রুলস আছে মানে এটা, স্যার এখন তুমি নাকি এখন স্যার এখন মনে মানে যা। না, এটার রুলস আছে। এটার রুলসটা তোমাদেরকে আমি দিচ্ছি এখনই, দাঁড়াও, গ্রুপে পাঠাচ্ছি। ওয়েট। রুলসটা স্যার শেয়ার করে দেন, তাহলে স্যার রুলস পড়ার পরে মানে পরে যদি পড়ি তাহলে ভালো লাগবে, মানে কিছু বুঝবো স্যার। গ্রুপে দেখো একটা আসছে স্যার। একটা মেসেজ দিয়েছি, ওই মেসেজটা তোমরা চেক করতে থাকো আর আমার অ্যান্সারটা শুনতে থাকো, হ্যাঁ? তারপরে আমরা এটা বুঝে যাব যে এটা আসলে কি বল। তো এখানে এই রুলসটা তোমাদের আজকেই প্রথম শেখাচ্ছি। The farmers could not জি স্যার। sow the seeds for the scarcity of water if the rain had come in time অথবা on time। এখানে in time দিছে, তুমি on time ও দিতে পারো। If you have finished already, we will give you the wage. The mountain was too high for the climbers to reach the top. If your parents had not met, you would not have been born. I am so fond of my college that I am never absent from it. If you had listened to my advice, you would not have lost all your money. আচ্ছা, আমি অ্যান্সারটা শেয়ার করি আগে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ আহ তামিম? জি স্যার। আচ্ছা, আমি অ্যান্সারটা সহই তোমাকে এখন দেখাচ্ছি। তুমি দেখো এখানে বলছে দে কুড হ্যাভ সন সিডস, এইটা তোমার টেন্সের উপর বেস করে তোমার এই অ্যান্সারটাকে কমপ্লিট করতে বলছে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটা ইয়ে দিছে, কিন্তু এখানে তোমাকে টেন্সটা ধরে তারপরে করতে হবে। এখানে দেখো ইফ দেওয়া আছে, ইফ দিয়ে এই সেন্টেন্সটা লিখছে, অর্থাৎ তোমাকে ইফ এর একটা স্ট্রাকচার জানতে হবে। ইফ এর একটা স্ট্রাকচার আমরা জানবো তার আগে আজকে আমরা ইফ এর একটা সেন্টেন্সের প্যাটার্নটা দেখি। এবং এটা তো প্রথমত ইফ এর ব্যবহার, সেকেন্ড হচ্ছে এটা আবার পাস্ট এবং পাস্ট পারফেক্টের ব্যবহারের সমন্বয়। যেহেতু প্রথমটা আমার পাস্ট হইছে, পরেরটা আমি পাস্ট পারফেক্টে করছি। দে কুড হ্যাভ সন সিডস ইফ দ্য রেইন হ্যাড কাম অন টাইম। তারপরে দ্বিতীয়টা দেখো ইফ ইউ হ্যাভ ফিনিশড অলরেডি, তাহলে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরেরটা সে করছে প্রেজেন্ট ফিউচার দিয়ে, উই উইল গিভ ইউ দ্য ওয়েজ। ইফ ইউ হ্যাভ ফিনিশড অলরেডি
উই উইল গিভ ইউ দা ওয়েজেস। ঠিক আছে, তাহলে এই ধরনের স্ট্রাকচার যদি ইফ ইউ হ্যাভ ফিনিশড অলরেডি পাও, তাহলে পরেরটা তুমি উই উইল গিভ ইউ দা ওয়েজও দিতে পারো, অথবা উই ক্যান গিভ ইউ দা ওয়েজও দিতে পারো। মাউন্টেন ওয়াজ টু হাই ফর দ্য ক্লাইম্বার্স টু রিচ দ্য টপ। ঠিক আছে, এটা কিন্তু সহজ, কারণ এখানে টু দেওয়া আছে। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তখন তুমি টপ দিয়ে দিতে পারবা। ইফ ইউর প্যারেন্টস হ্যাড নট মেড, এইখানে দেখো এটা পাস্ট পারফেক্টে দেওয়া আছে। পাস্ট পারফেক্টে দেওয়া থাকলে তুমি এখানে অবশ্যই প্রেজেন্ট পাস্ট পারফেক্টে ইউ উড নট হ্যাভ বিন বর্ন দিছে। দেখো এখানে প্রেজেন্ট পারফেক্টের সাথে উইল বসাইছে, আর এইটা তোমার জাস্ট ফিউচার পারফেক্ট যেহেতু হইতে পারবে না, তাই তোমাকে উড নট দিছে, অর্থাৎ উইল এর পাস্ট ফর্ম উড নট হ্যাভ বিন বর্ন করছে। আমি একটু ফাস্ট যাচ্ছি তোমাদেরকে আবার I am so fond of my college that I am never absent from it. If you had listened to my advice, you would not have lost all your money. So the project was not completed in time in spite of a good start. Whenever he got chance, he would go to cinema. If he makes the best use of his time, he can prosper in life. আই নাম্বারটা বুঝাই, ইফ হি মেক্স দ্য বেস্ট ইউজ অফ হিস টাইম, এটা কোন টেন্স? ইফ হি মেক্স দ্য বেস্ট ইউজ অফ হিস টাইম, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরেরটাও আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো করেই করতে পারবো, হি ক্যান প্রসপার ইন লাইফ। উই মাস্ট, মাস্টের ব্যবহার করছে। ঠিক আছে, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই মে ওভারকাম অল আওয়ার অবস্টেকলস। এখন আমি জানি যে এই জায়গাতে তোমাদের যথেষ্ট চ্যালেঞ্জেস থাকবে, এই 4 নাম্বার কোশ্চেনের এই এই জায়গাটাতে তো যথেষ্ট চ্যালেঞ্জেস থাকবে। আগামীকালের তোমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে এই 10টা কোশ্চেনের যে স্ট্রাকচারটা আমি এখানে তোমাকে দিলাম, এই 10টা কোশ্চেনের স্ট্রাকচারটাকে তুমি একটু ভালো মতন দেখবা, এবং দেখে এই স্ট্রাকচার রিলেটেড কোশ্চেন গুলি আমাকে করবা, যে আসলে আগামী দিন কি কি, মানে স্যার এইখানের কোশ্চেন গুলো আমি বুঝি নাই, যেমন কি বুঝো নাই, ধরো এখানে মোস্ট অফ দ্য স্ট্রাকচারটা কি দেওয়া আছে, ইফ এর স্ট্রাকচার দেওয়া আছে, রাইট? এবং দেওয়া আছে সো দ্যাট এর স্ট্রাকচার দেওয়া আছে। তো এই যে ইফ এর স্ট্রাকচার কি, সো দ্যাট এর স্ট্রাকচার কি, এবং কোনটা কোন টেন্সে পড়ছে, এবং কোন টেন্সটা তুমি বুঝতে পারছো, এবং যেমন একটা জায়গায় গিয়ে দেখবে যে উড হ্যাভ বিন আছে, আর একটা জায়গায় গিয়ে দেখবে যে উড হ্যাভ বিন নাই, এই জায়গাটাকে তুমি একটু করার চেষ্টা করবে। আমি অ্যান্সারটা দিয়ে দিছি আজকে, এবং তোমাকে প্রথম 3টা কোশ্চেনের অ্যান্সারও একটু পরে পাঠিয়ে দিব। তো মোটামুটি অ্যান্সার গুলি তোমার কাছে আছে, এখন তুমি যেটা করবা এটাকে একটু রিভাইজ দিবা, রিভাইজ দিয়ে আগামী ক্লাসে এসে এই 4 নাম্বারের কোয়েশ্চেনটা জাস্ট যেই যেই রুলস গুলি তুমি বুঝতে পারতেছ না সেটাকে জাস্ট আমরা রিভিউ করলেই আমাদের প্রথম 4টা কোয়েশ্চেনের শেষ হয়ে যাবে। বুঝতে পারছি? সবগুলা রুলস এর স্ট্রাকচার মনে রাখা স্যার, যদি স্যার লিখে দিতেন স্যার তাইলে স্যার ভালো না, হতো আর কি তোমার স্যার। মানে সবগুলি মনে আপনি যদি রাখতে হবে খাতায় না। লিখে এটা শেয়ার করে দিতেন বা যদি লিখতেন। না, সবগুলি মনে রাখতে হবে না, এই যে ইয়াটা শেয়ার করে দিলাম অ্যান্সারটা, এই 10টা স্ট্রাকচার তুমি আপাতত আগে পরিচিত হও। ঠিক আছে, যে এই 10টা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আমি আসলে আগে বুঝতে পারি না, এটা তো জীবনে প্রথম দেখলা, তাই না? এইটাকে আগে তুমি বোঝার চেষ্টা করো যে আসলে তুমি বুঝতে পারছো, জি তারপরে তো স্যার। আমি তোমাকে সলভ করে দিবই। ইউ গেট দ্য পয়েন্ট? ওকে, জি স্যার। ওকে, তাহলে আগামীকালের বাড়ির কাজ কি? স্যার ওই যে স্যার স্ট্রাকচার গুলা দিয়েছেন যেগুলো, এগুলার অনুযায়ী যেগুলো আছে এগুলো আবার একটু মানে রিভাইজ দেওয়া, আর অর্থাৎ আনসার গুলা এক যেগুলো পড়াইছেন এক এগুলো রিভাইজ এক দেওয়া। থেকে 4 পর্যন্ত আমি আবারও দেখাই, এক থেকে আবারও একটু দেখাই, আমাদের ক্লাসের আর 2 মিনিট সময় বাকি আছে। আহ, অর্থাৎ তোমাদের আগামীকালের বাড়ির কাজ থাকবে, ভালো মতন শোনো। দেখতে পাচ্ছ? জি স্যার। আগামীকালের বাড়ির কাজ থাকবে খুবই সিম্পল। এই যে 1 নাম্বার আর্টিকেল করলাম না, এই 1 নাম্বার আর্টিকেলটা আমি এখনই তোমাদেরকে অ্যান্সার পাঠিয়ে দিব। আর্টিকেলটা নিজেরা একবার পড়বা এবং বোঝার চেষ্টা করবা যে কোনটার কারণে কোনটা হয়েছে। কোনটা না বুঝতে পারলে ওই প্রশ্নটা শুধু নোট করে লিখে রাখবে, স্যার ওই নাম্বারের আগে কেন কোনো আর্টিকেল বসে নাই, আবার আফটারের পরে কেন কোনো আর্টিকেল বসছে, এটার সাথে সাথে আমাকে কালকে ফার্স্টই বলবা, আমরা এই রিভিউটা নিয়ে নিব। সেম ভাবে প্রিপোজিশনটাও সলভ করবা, যেই যেই পয়েন্টগুলি বুঝবা না, আজকে তো আমি খুব ফাস্ট গেলাম লেকচারের মতো করে, কালকে তুমি এটা একটু জাস্ট একবার রিভিশন দিবা, আমার লেকচারটাও শুনবা, অ্যান্সারটাও দেখবা, রিভিশন করবা, তাহলে তোমার হয়ে যাবে। এইভাবে তুমি 3 নাম্বারটাও সলভ করবা। আর সবচেয়ে বেশি তোমার দরকার হবে এই কমপ্লিটিং সেন্টেন্সে, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে তোমার টেন্সের ব্যবহারের সাথে, কন্ডিশনালস এর ব্যবহারের সাথে যে যে রুলস গুলি তুমি বুঝবা না,
সেই রুলস গুলি, কারণ সবগুলি তোমার সমস্যা হবে না, কিছু সমস্যা হবে, কারণ অ্যান্সার তো তোমাকে দিয়ে দিছি, তুমি মোটামুটি লিখতে পারবা। তো যেগুলি পারবা না সেই জায়গাগুলি নোট করে রাখবা, আমরা ওইটা আগামী ক্লাসে প্রথম দিকে ডিসকাশন করে তারপরে আমরা 5, 6, 7, 8 ওই দিকের দিকে মুভ করবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা কোয়েশ্চেন সলভ করলাম কয়টা, মডেল কোয়েশ্চেন ওয়ানের 4টা। চারটা স্যার। 4টা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসটা থাকলো, ঠিক আছে। 4টা মডেল কোশ্চেন সলভ করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে এই 4টা কোশ্চেনের রিভিউ দিয়ে আমরা নেক্সট গুলি করবো, ঠিক আছে তামিম? ওকে স্যার। Okay, thank you for joining. I will share the সালাম। link in the group ওকে। so that everybody can watch this. ওকে। Okay, সালাম আলাইকুম। bye. সালাম আলাইকুম স্যার। ভালো থেকো সবাই।